ছোট মেয়ে রামিসা ও কবরে মাটির নিচে যে কত কষ্ট, আর ওরা ফ্যানের নিচে বসে ভাত খেতে দুইজন, কিন্তু পারতো। সরকারের মহিলা সরকার তো ওই দিনই দিত, ওই সময়ই দিত, 1 মিনিট কি 1 সেকেন্ডও ফাঁসি দিতে পারতো। সরকার কি আমাদেরকে মেয়ের মতো মানে না? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, জীবনে সরকার আর আইনরা এই বিচার করতে পারবে না। আমার 3টা মেয়ে, মেয়েরা যে ইনসিকিউর, এটার জন্য মানে হয়তোবা শেষ বয়সে হয়তোবা আমি কোনো ছেলের মায়েরও দিতে পারি, আমি ধরেন যে জেলও থাকতে পারি, মানে আমার মেয়েদের যারা ধরেন ইপটিজিং করবে আমি তো ছেড়ে দিব না। আমার মনে হয় শেষ বয়সে আমি জেলে থাকবো, যেহেতু 3টা মেয়ে, আমি আমার বিচার আমি করবো। শেখ হাসিনাকে 15 বছর 17 বছর সময় দেওয়া হয়েছে, কিন্তু এই সরকারকে 17 মাস সময় দিতে মানুষ রাজি নয়। এখন শুধু অপেক্ষা, ঠিক কোন মাহেন্দ্রক্ষণে বিএনপির পতন হয়। এই যে পুলিশ মামলা নিল এবং অপরপক্ষের মামলা নিল না, এই পুলিশ আবারও ফিরে এসেছে। এরা আসলে হাসিনারই পুলিশ, এরা আসলে ফ্যাসিবাদের পুলিশ। এই পুলিশকে আবার একটি জুলাই অভ্যুত্থানে ঠিক আবার আগের মতো ঝুলিয়ে রাখবে মানুষ, ব্রিজের উপর ঝুলিয়ে রাখবে। বাংলাদেশের মানুষ তো আর এই আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। বাংলাদেশের মানুষ সে মধ্যযুগের আইন চায়। সালাউদ্দিন যেটাকে মধ্যযুগ বলেছে, মধ্যযুগের আইন, ইসলামী আইন চায়। মানুষ চায় হত্যাকারীর শাস্তি প্রকাশ্যে হোক, ধর্ষণের শাস্তি প্রকাশ্যে হোক, যেটা ইসলামী আইনে হয়েছে। তীব্র আন্দোলন, জনগণের রাস্তায় নেমে আসা, ছোট ছোট বাচ্চাদের প্রতিবাদ, সবকিছু মিলে গতকাল বাংলাদেশের নয়া প্রধানমন্ত্রী তারেক রহমান অবশেষে ঘোষণা দিলেন 1 মাসের মধ্যে রামিসার হত্যাকারী, ধর্ষণকারী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন। কিন্তু এর পরপরই আমরা দেখলাম সোশ্যাল সাইটে এটা নিয়ে ট্রল হচ্ছে, কারণ মানুষ একজন প্রধানমন্ত্রীর, একজন তারেক রহমানের এই বক্তব্য বিশ্বাস করছেন না। মাত্র কয়েক মাসের মাথায় তারেক রহমান এবং বিএনপির প্রতি মানুষের আস্থা, বিশ্বাস এইভাবে ধসে পড়েছে। তার কারণ কি? তার মূল কারণ সালাউদ্দিন আহমেদ, তার মূল কারণ জুলাই সনদ নিয়ে বিএনপির বাড়াবাড়ি। দীর্ঘ সময় নিয়ে এটা নয় ওটা নয় বাছ বিচার করে 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 শেষ পর্যন্ত যে জুলাই সনদে তারা স্বাক্ষর করলেন, নোট অফ ডিসেন্ট দিলেন, তারপরও সেই জুলাই সনদকে তারা স্বীকার করে নিলেন না, বাস্তবায়ন করলেন না। যে জুলাই সনদে স্বাক্ষর করার পর তারেক রহমান বলেছিলেন এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি তা অক্ষরে অক্ষরে পালন করব, কিন্তু বাস্তবে আমরা দেখলাম জুলাই সনদের একটি অক্ষরও তারেক রহমান বাস্তবায়ন করেননি, এবং এখন পর্যন্ত তার মধ্যে বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যায়নি। বরং যে স্পিরিট নিয়ে, যে চেতনা নিয়ে, যে বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ লড়াই করেছিল, ছাত্র জনতার লড়াই করেছিল, আনঅফিসিয়ালি প্রায় 2000-এর বেশি এবং অফিসিয়ালি প্রায় 1500-এর মতো মানুষ জীবন দিয়েছিল, সেই জুলাই সনদকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দলীয়করণ করলেন, প্রশাসনের প্রত্যেকটা ক্ষেত্রে দলীয়করণ করলেন। এমনকি বাংলাদেশের এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান তিনি বাদ রাখলেন না যেখানকার কমিটি থেকে শুরু করে শিক্ষা বোর্ডগুলোর প্রত্যেকটা স্তরে স্তরে তিনি তার দলীয় লোকদের বসালেন। সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে এই যে দলীয় লোক তিনি বসাচ্ছেন, এহসানুল হক মিলন বলেছিলেন যদি যোগ্য হয় সমস্যা কোথায়? প্রশ্নটা এখানেই। যদি যোগ্যতার ভিত্তিতে বসাতেন কোনো সমস্যাই ছিল না। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দলকে সাপোর্ট করে, পছন্দ করে, ভালোবাসে, দলের লোক হতেই পারে, কিন্তু যোগ্যতা, কোন যোগ্যতার ভিত্তিতে আপনারা তাদেরকে বসিয়েছেন? মাদ্রাসা শিক্ষা বোর্ডে, মাদ্রাসা কারিকুলাম বোর্ডে এমন এমন লোক বসিয়েছেন যারা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কিছুই জানে না, যারা আরবি পড়তে জানে না। এমন কিছু সেক্টর আছে, মনে করেন যেখান থেকে একটা সার্টিফিকেট বের হয়, সেই সার্টিফিকেটগুলো আরবিতে বের হয় এবং এই সার্টিফিকেটগুলো দেশের বাইরে বিভিন্নভাবে এগুলোকে এই সার্টিফিকেট অর্জনকারীরা ব্যবহার করে। সেই সার্টিফিকেটের যে নিয়ন্ত্রক আছেন, সে নিয়ন্ত্রক পদেও বসিয়েছেন এমন লোককে যে আরবি বোঝে না। অর্থাৎ এই সার্টিফিকেট জালিয়াতি করার একটা সুবর্ণ সুযোগ তারা রেখেছেন। যদি এরকম কোনো জালিয়াতি ধরা পড়ে বিদেশের মাটিতে গিয়ে, বাংলাদেশের মান সম্মান তো যাবেই, এমনকি এর পরবর্তীতে তাদের
যাতায়াত, বৃত্তি কিংবা অন্যান্য সুযোগ সুবিধা সম্পূর্ণ বিলুপ্ত করা হবে। অর্থাৎ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিগত সময়ের কিছু টাকা পয়সা জমে আছে, যেহেতু করোনার সময় পরীক্ষা হয়নি, কিন্তু পরীক্ষা কেন্দ্রে কিছু টাকা তারা নিয়েছিলেন, বোর্ডের কিছু টাকা জমে আছে। মাদ্রাসার এতদিনকার যারা ছিলেন তারা এই টাকাগুলোকে 9-6 দূরে থাক, সেগুলো তারা হাতও লাগান নাই। এইরকম বড় অ্যামাউন্টের কিছু টাকা, এরপরে বড় ধরনের কিছু নিয়োগ আছে, প্রায় 70-80 জনের নিয়োগ হতে যাচ্ছে, এরকম কিছু নিয়োগ, এইসব বাণিজ্য করার জন্য, এইসব লুটপাট করার জন্য বিএনপি প্রত্যেকটা জায়গায় নিজেদের লোক বসাচ্ছে। সেই বিএনপিকে, সেই তারেক রহমানকে মানুষ বিশ্বাস করবে? একটা ছোট বাচ্চা মেয়ে দেখলাম তারেক রহমানকে চ্যালেঞ্জ দিয়ে বলছে এই বিচার হবে না, এই খুনির ফাঁসি হবে না। ছোট মেয়ে রামিসা, ও কবরে মাটির নিচে যে কত কষ্ট, আর ওরা ফেরে নিচে বসে ভাত খেতে দুইজন, কিন্তু পারতো। সরকারের মহিলা সরকার তো ওই দিনই দিত, ওই সময়ই দিত, 1 মিনিট নাকি 1 সেকেন্ডও ফাঁসি দিতে পারতো। সরকার কি আমাদেরকে মেয়ের মতো মানে না? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, জীবনে সরকার আর আইন রায় বিচার করতে পারবে না। এবং 1 মাস পর আমরা নিশ্চিত দেখতে পাবো, হতে পারে লামসাম করে কোন রকম আইওয়াশ করার জন্য একটা রায় দিতে পারে, কিন্তু দণ্ড কার্যকর কখনোই বিএনপি করবে না। বিএনপির সেই নৈতিক ভিত্তিই নেই। সেই নৈতিক ভিত্তি তারা জুলাই সনদকে অস্বীকার করার মধ্য দিয়ে পাবলিকের সামনে পুরোপুরি খোলামেলা করে দিয়েছে। এত নির্লজ্জ একটা সরকার বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসবে লন্ডন থেকে এসে, এটা মানুষ কখনো ভাবে নাই। এখনো মানুষ কেউ গত 2 দিন আগেও কেউ আশা করেছে যে না, বিএনপি ভালো কিছু করতেও পারে, তারেক রহমান জিয়াউর রহমানের ছেলে, সে এতটা খারাপ হবে না। কিন্তু আমরা দেখলাম সেই হোক আর তাকে দিয়ে করানো হোক, বিএনপির প্রতি আর 1 বিন্দু আশা মানুষের নেই। প্রশ্ন হচ্ছে তাহলে বিএনপিকে এখনো টিকিয়ে রাখলো কারা? কেন? বিএনপিকে টিকিয়ে রাখছে ইন্ডিয়া। ইন্ডিয়া তার প্রত্যেকটা স্বার্থ উদ্ধারের আগ পর্যন্ত বিএনপিকে টিকিয়ে রাখবে। স্বার্থ উদ্ধার শেষে জনগণকে ছেড়ে দিবে এবং এমনভাবে বিএনপিকে বিতর্কিত করবে, এই ঠিক এরকম শিশু ধর্ষণ, ছাত্র হত্যার মতো কোনো অঘটন ঘটিয়ে বিএনপির পতন ঘটাবে। বিএনপি সেটা বুঝতে পারছে না। বিএনপি মনে করতেছে ভারত আমাদের পাশে আছে, আমরা এখন যা খুশি তাই করতে পারি। বিএনপির প্রত্যেকটা নেতা নিজেকে এখন ভগবান মনে করতে শুরু করেছে। তাদের প্রত্যেকটা নেতা পরিকল্পিতভাবে মিথ্যাচার শুরু করেছে। যেই রামিসার হত্যাকারীকে দেখা গেল তাদের সংগঠনের পোস্টারে, তাদের রাজনৈতিক দলীয় পোস্টারে, সেই লোকটাকে জামাত শিবিরের বলে প্রচারণা চালালো বিএনপির একজন কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদু, যে মুতে ভাসিয়ে দিতে চেয়েছিল পুরো বাংলাদেশের মানুষকে, এনসিপিকে। এই বিচ্ছিরি মানুষগুলোকে মিডিয়ার সামনে এনে এদের প্রতি মানুষের ঘৃণাকে আরো তীব্র করতেছে মিডিয়া, আর এরা ভাবতেছে এদেরকে কাভারেজ দিচ্ছে। মানুষের প্রতি মানুষের ক্ষোভ দিন দিন বাড়িয়ে তুলছে। কয়েকজন মানুষ পারস্পরিক ক্ষোভকে এমন মাত্রায় নিয়ে যাচ্ছে যেটা বাংলাদেশের সামাজিক পরিবেশটাকে আরো বেশি অস্থির করে তুলছে। তার মধ্যে আরেকজন হচ্ছে আমতারেক, যাকে দিয়ে নির্জলা মিথ্যাচার করানো হয়। আরেকজন হচ্ছে রাশেদ, তাকে দিয়েও হুবহু একই বাক্যে মিথ্যাচার করানো হয়। এই যে মিথ্যাচার করার দায়িত্ব বিএনপি নিয়েছে, এই বিএনপির কাছে মানুষ কখন আর দায়িত্বশীল আচরণ আশা করতে পারবে? এতগুলো শিশু হত্যার ঘটনা ঘটলো, ধর্ষণের ঘটনা ঘটলো, সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত নাটক ছাড়া আর কোনো কার্যকর উদ্যোগ বাংলাদেশের মানুষ দেখেনি। দলবাজ সাংবাদিকরা এই আমাদের প্রধানমন্ত্রী দেখা করতে গেছেন, এটার জন্য প্রধানমন্ত্রী, কাল আরেকজন ধর্ষণ হবে, প্রধানমন্ত্রী দেখা করতে যাবেন, এছাড়া তিনি কি করবেন? এর চেয়ে বেশি সময় তো তিনি সিনেমার পিছনে দেন, এর চেয়ে বেশি সময় তিনি গাড়ি ড্রাইভিং এ দেন, স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে দেন। তো আহামরি কি এমন দিয়ে ফেলছেন? একজন মানুষকে রক্ষা করে দেখানো দরকার ছিল তার। একটা এক্সাম্পল সেট করে তিনি দেখান যে হ্যাঁ, বাংলাদেশে খুনের, ধর্ষণের, অপরাধের বিচার হয়। বরং এই বিচারকে আড়াল করতে আমরা দেখলাম নাসিরের উপর হামলা করা হয়েছে, আবার নাসিরুদ্দিন পাটোয়ারির উপর যেভাবে হামলা করেছে, ওপেনলি হামলা করেছে। আইনমন্ত্রী
একজন মন্ত্রী হয়ে যাকে মানুষ ভদ্রলোক বলতো, যদিও তাকে ভদ্রলোক বলাটা তখন আমাদের জন্য সমীচীন হয়নি, কারণ তিনি যে এলাকার ছেলে, ওই এলাকার মানুষকে ভদ্র বলাটা খুব কঠিন। ওই এলাকার মানুষ এতটা অশিক্ষিত, তাদের পাশেই একটা বিশ্ববিদ্যালয় থাকা সত্ত্বেও সেখানকার মানুষগুলো শিক্ষাগতভাবে খুবই পিছিয়ে পড়া মানুষ, এবং এদের চরিত্র হচ্ছে মারামারি করা, ক্ষমতা ব্যবহার করা। সেই এলাকার এমপি হয়ে, একজন শিক্ষিত মানুষ হয়ে এই আসাদুদ্দিন তার দলবল দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারিকে অ্যাটাক করলেন। আসাদুজ্জামান একজন আইনমন্ত্রী, তার এলাকার মানুষের মাঝে তার এতদিন যে ইমেজটা ছিল সেটাও তিনি ধ্বংস করে দিলেন। হামলা করালেন একেবারে দেখাশোনা ছাত্র দলের নেতাদেরকে দিয়ে, যাদেরকে মানুষ চেনে, ইসলাম বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক, সেই হামলায় নেতৃত্ব দিল। এসব করার পর পাটোয়ারি যখন মামলা করতে গেল, থানা মামলা নিল না। আস্থা কোত্থেকে আসবে? সেটা তো নিলই না। হামলা করে আবার হামলা যারা করেছে, হামলাকারীরা আবার পাল্টা মামলাও করলো। ঠিক একই কাজ করেছে ছাত্রলীগ, আওয়ামী লীগ। আমরা দেখেছি শিবিরের ছেলেদেরকে পিটিয়ে আহত করেছে, হাত পা কেটে দিয়েছে, পায়ের গোড়ালি কেটে দিয়েছে। সেই ছেলের উপরই আবার মামলা দিয়েছে পুলিশ, আবার সেই মামলা নিয়েছে। এই যে পুলিশ মামলা নিল এবং অপরপক্ষের মামলা নিল না, এই পুলিশ আবারও ফিরে এসেছে। এরা আসলে হাসিনারি পুলিশ, এরা আসলে ফ্যাসিবাদের পুলিশ। এই পুলিশকে আবার একটি জুলাই অভ্যুত্থানে ঠিক আবার আগের মতো ঝুলিয়ে রাখবে মানুষ, ব্রিজের উপর ঝুলিয়ে রাখবে। এই পুলিশ যদি মনে করে যে সরকারের আজ্ঞাবহ হয়ে তারা অনেকদিন টিকে থাকবে, চিরকাল টিকে থাকবে, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এইটা তাদের দিবা স্বপ্ন। শেখ হাসিনাকে 15 বছর 17 বছর সময় দেওয়া হয়েছে, কিন্তু এই সরকারকে 17 মাস সময় দিতে মানুষ রাজি নয়। এখন শুধু অপেক্ষা, ঠিক কোন মাহেন্দ্রক্ষণে বিএনপির পতন হয়। তারেক রহমান যে কথা দিয়েছেন 1 মাসের মধ্যে ফাঁসি কার্যকর, এটা কখনোই সে করবে না। বিএনপির অতীত ইতিহাস হচ্ছে বেইমানের ইতিহাস। সকলের সঙ্গে বেইমানের তার নজির আছে, জনগণের সঙ্গে, রাজনৈতিক দলের সঙ্গে। এর আগেও বিএনপিকে আমরা দেখেছি জামাতের সমর্থন নিয়ে, জামাত তাদেরকে নিঃশর্তভাবে সমর্থন দিয়েছে, ক্ষমতায় এসে জামাতের উপর সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়ন চালিয়েছে সেই বিএনপি। এটা 91-তে ক্ষমতায় এসে ডাকসু ইলেকশন বন্ধ করে দিয়েছে, শামসুন্নাহার হলে ধর্ষণে শতাধিক ছাত্রীকে তাদের লোকেরা গণধর্ষণ করেছে, ছাত্রী হলে ঢুকে পড়েছে। সেই বিএনপি করবে ধর্ষণের বিচার? এরকম হাস্যকর কথা শুনে আবার যখন নাম করা সাংবাদিকরা তারেক রহমানকে ধন্যবাদ দেয়, ওইসব পাচাটা সাংবাদিকদের থুতু মারতে ইচ্ছে করে। আমাদের বিবেকটাকে একটু কাজে লাগান। আমরা দেখছি এনসিপির কিছু নেতা বা জামাত শিবিরের কিছু লোক প্রকাশ্যে এসবের বিরুদ্ধে জোরদার আন্দোলন শুরু করেছেন, কথা বলতেছেন, বাকিরা আঙ্গুল চুষছেন। আবার কেউ কেউ সুশীলতার ভান করতে শেখাচ্ছেন, এত কঠোর ভাষা বলা উচিত নয়, এইভাবে নয়, ওভাবে নয়। এসব সুশীলতা, এসব নিয়ন্ত্রিত শব্দের মাধ্যমেই তো ফ্যাসিবাদ আসে। যে কথা রামি স্যার বাবা বলেছেন সেই কথা তো সারা বাংলাদেশের মানুষ তো আর এই আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। বাংলাদেশের মানুষ সে মধ্যযুগের আইন চায়। সালাউদ্দিন যেটাকে মধ্যযুগ বলেছে, মধ্যযুগের আইন, ইসলামী আইন চায়। মানুষ চায় হত্যাকারীর শাস্তি প্রকাশ্যে হোক, ধর্ষণের শাস্তি প্রকাশ্যে হোক, যেটা ইসলামী আইনে হয়েছে। এখনো চীনে সেই শাস্তি প্রকাশ্যে হচ্ছে, সৌদি আরবে প্রকাশ্যে হচ্ছে। কোন দেশটি ভালো? বাংলাদেশ খুব উন্নত দেশ, খুব আধুনিক দেশ। এমন আধুনিক, সালাউদ্দিন সাহেব এতটা আধুনিক যে সে ইংরেজ রাজত্বের পোশাকগুলো সবসময় পরে থাকতে থাকতে তার এমন অবস্থা হয়েছে, এখন একজন দরিদ্র মানুষের ঘরে গিয়ে সে 2 মিনিট বসতে পারে না গরমের জন্য। তারেক রহমান একটা সাদা শার্ট গায়ে দিয়ে বা নীল শার্ট গায়ে দিয়ে বসে আছেন, কিন্তু তার পাশে সালাউদ্দিন কোট টাই পরে এমন একটা অবস্থা, জবরজং অবস্থা, যে সে একটু পরপর উঠে যাচ্ছে, গরমে তার অতিষ্ঠ লাগতেছে। সে আধুনিকতা মানেই সে এটাই মনে করে যে সে কোটটাই পরে থাকবে। আধুনিকতা মানে হচ্ছে যেখানে যেমন দরকার সেরকম থাকা। আপনি যখন বাইরে যাচ্ছেন যেখানে এসি থাকবে না, আপনি সেখানে কেন কোটটাই পরে যাবেন, ব্লেজার পরে যাবেন কেন? আপনাকে তো মানুষ বলদ বলা উচিত। আপনি জানেন না, আপনার কোনো পোশাক সেন্স নাই। আপনি মনে করেন সবসময় একটা পোশাক পরে থাকতে হবে, যেটা সংসদে পরে থাকবেন সেটা আপনি রাস্তায়ও পরবেন।
আপনার মতো বোকা বলদামি এরকম লোক কিছু ব্যাংকে পাওয়া যায়, যারা পিকনিকে গেলেও কোটটাই পরে যায়। কোথায় গেলে কি পোশাক পরতে হয় এই সেন্স যার নাই, সেই মানুষটা বাংলাদেশের মানুষকে আধুনিকতা শিক্ষা দিচ্ছে। এরকম অশিক্ষিত এবং এই ধরনের হীনমন্য একটা লোক বাংলাদেশের ডেপুটি প্রধানমন্ত্রী হয়ে বসে আছে। আবার কেউ কেউ দেখে প্রশংসা করে তার পোশাকের। ইয়েস, প্রত্যেকটা পোশাকের একটা জায়গা থাকে, জায়গা ভেদে, স্থান ভেদে, অবস্থান ভেদে পোশাকের পরিবর্তন করতে হয়। সেই সেন্স এই ভদ্রলোকের নাই। এই ভদ্রলোক মনে করে আমি সবসময় গায়ে একটা কোট চাপিয়ে রাখবো আর মানুষ আমাকে মনে করবে আমি একজন আমলা, আমি একজন বড় কিছু। পোশাক দিয়ে বোঝাইতে হয় বড় কিছু। প্রধানমন্ত্রীর পোশাকে তো একেবারে নর্মাল শার্ট, মানুষকে তাকে প্রধানমন্ত্রী বলছে না। তার গাড়ির পেছনে দৌড়াচ্ছে না, দৌড়াচ্ছে তো। এই ধরনের আধুনিক জ্ঞান আপনি ঝেড়ে ফেলুন, মানুষ যেটা চায় সেইটা দেওয়ার চেষ্টা করুন। আর তারেক রহমানকে শেষবারের মতো আবার চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, ওই সেই শিশুটির মতো যে বলেছিল এই বিচার কখনোই হবে না, রামিসা কখনোই ন্যায় বিচার পাবে না বাংলাদেশের আইনে, বরং ওই হত্যাকারীকে আমাদের হাতে তুলে দেওয়া হোক। ঠিক এটাই আজ মানুষ চায়। অনেক বাবাকেও দেখলাম তারা বলছে যে আমাদের সন্তানদের নিরাপত্তা আমাদেরকে দিতে হবে, যেটা আমরা গত পর্বেও বলেছিলাম যে আমাদের সন্তানদের নিরাপত্তার ব্যবস্থা আমাদেরকেই করতে হবে। রাষ্ট্র আপনাকে নানা ধরনের, রাষ্ট্র আপনাকে ভয় দেখাবে, ভীতি দেখাবে, আইনের কথা বলবে, কারণ এই আইন আসলে তাদের সুরক্ষার জন্য, অপরাধীকে সুরক্ষার জন্য। একজন অপরাধীকে সুরক্ষা দেওয়ার জন্য রাষ্ট্র কোটি কোটি টাকা ব্যয় করছে, হাজার হাজার মানুষকে লাঠিপেটা করছে, বন্দি করছে, তবু আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারছে না। এমন নির্লজ্জ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। ঈদের আগে যদি এই সরকার বিদায় নেয়, আমরা তাদেরকে অভিনন্দন জানাবো। সে শুভবুদ্ধি হোক, এই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।